বেজে গেছে 10টা 9। ভেবেছিলাম 8টার আগে বেরোবো, কিন্তু কিচ্ছু করার নেই, দেরি হয়ে গেল, 10টার উপর বেজে গেল। প্ল্যানিং আছে গোপালপুর পর্যন্ত যাওয়ার। গোপালপুর পর্যন্ত যদি না যেতে পারি তো দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায়। মোটামুটি হোল নাইট ড্রাইভ করব। এখন বুঝতেই পারছেন বেরোচ্ছি, গোপালপুর পৌঁছাতে পৌঁছাতে আই থিঙ্ক 10টা 11টা বাজবে। দেখা যাক। আর মহাশয়েরা কেউ আসেননি, দেখুন কেউ এখন আসেনি রেডি হতে পারে, এখনো পর্যন্ত রেডি হতে পারেনি। এই যে ব্যাগপত্র ফুল লোড। আর 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 এই যে মহাশয়েরা সব এতক্ষণ এসেছেন। 11টা বাজতে চললো, কটা বাজে আবার কি? কটা বাজে? দেরি করে বেরোবে আবার কটা বাজে? তো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং ড্রাইভ। এখান থেকে গোপালপুর, আর আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে ভাইজাগ। সো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এই জিনিসটা খুব ভালো শিখেছে। দিনের বেলায় কলকাতায় এক রকমের জ্যাম হয়, আর রাত্রিবেলা আর এক রকমের। এই যে দিনের বেলায় লরি চলতে দেয় না, ট্রাক চলতে দেয় না কলকাতার রাস্তায়, আর 9টার পরে ট্রাক চলতে শুরু করে, ব্যাস ট্রাক চলতে শুরু করলে আবার আর এক রকমের জ্যাম। আর কি করা যাবে। টালিগঞ্জ পার হচ্ছি, মহানায়ক উত্তম কুমার দাঁড়িয়ে আছে। চলো আপাতত কয়েকদিনের জন্য বাই বাই। প্রায় 11টা বাজে, এখনো দেখুন জ্যাম, দেখুন রাস্তায়। রবীন্দ্র সদন। কেন ভাই তুই আমার বাঁদিকে আসছিস কেন? চল বেটা চল চল চল। কি অবস্থা, কাঁচটা কেমন অপরিষ্কার লাগছে, ঝাপসা ঝাপসা লাগছে সব কিছু। আর সেকেন্ড হুগলি ব্রিজের লাইট জ্বলছে না, কেমন একটা যেন লাগছে, অন্ধকার। আর এইদিকে এই যে দূরের কলকাতা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ঠিক মতো ভাবে। সব বড় বড় সব লরির রাজত্ব এখন। এই যে সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা শুরু হয়ে গেল। টোল প্লাজা কত টোল লাগবে? আমার ক্যালকুলেশন পুরো ঘুরে আসতে 5,000 টাকা মতন লাগবে, দেখা যাক। ডান দিকের নবান্ন, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনিক ভবন। আর মোটামুটি কলকাতা থেকে বেরিয়ে গেলাম বলার চলে, কিন্তু সাঁতরাগাছি পর্যন্ত জ্যাম থাকতে পারে। তারপর আই হোপ রাস্তা তুলনামূলক ফাঁকা থাকবে। বাবা রাত্রিবেলাতেই যা জ্যামের অবস্থা, তো মুশকিল। সাঁতরাগাছি পার না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। ভাই একটু রাস্তা রাখিস, আরে বাঁদিকে টানিস না, দিল পুরো জায়গাটাকে, বাঁদিকের রাস্তাটাকে পুরো জ্যাম করে দিল। হ্যাঁ, এত বড় লরি বাঁদিকে কোনো ঢোকায় এই রাস্তায়? আজকে কলকাতা থেকে বেরোতেই হাল খারাপ হয়ে যাবে, যা তা অবস্থা, যা তা অবস্থা। এই বাঁদিকে সাঁতরাগাছি স্টেশন, আর আই হোপ আর বেশি জ্যামের মধ্যে পড়তে হবে না। তবুও বলা যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত কোলাঘাট পার না হচ্ছি ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না। সামনে একটা ভিনটেজ কার, ব্যাপক লাগছে, কিন্তু ভিতরে মেশিন কি আছে তার ঠিক নেই, কিন্তু গাড়িটা ব্যাপক লাগছে। অলরেডি কোলাঘাট ঢুকে গেছি। এই যে ডান দিকে সব কোলাঘাটে খাওয়ার জায়গা, বাঁ দিকে সব ধাবাগুলো রয়েছে পরপর। কিন্তু ডিনার করে বেরিয়েছি, অনেক দেরি করে বেরিয়েছিলাম, সো ডিনার করে বেরিয়েছি। কোলাঘাটে দাঁড়ানোর কোনো মানে হয় না, আর আমরা খুব একটা চা খেতে অভ্যস্ত নই যে চা খাবো একটু দাঁড়িয়ে। তো যাই হোক, এখন দাঁড়াবো না, আরো কিছুটা এগিয়ে যাই, তারপর দেখা যাবে। রেডি, আমরা বালাসোর চলে এসেছি, আর এখানে পেট্রোল ভরে নেওয়া যাক, ফুল ট্যাঙ্কি করিয়ে নি। 2792। প্রচুর টাইম লাগছে বালাসোর আসতে, এত টাইম লেগে গেল ভাবিনি এতক্ষণ টাইম লাগবে। আর বেলদা থেকে বালাসোরের রাস্তার বিভিন্ন জায়গায় কাজ চলছে, যার ফলে অনেকটা টাইম বেশি লাগছে। আরে কোমর সব ধরে গেছে। তোমাদের অবস্থা কি? এখানে তো ঘুম, আচ্ছা ঘুম ঘুম আমার একটু একটু পাচ্ছে, তো ঠিক আছে। কোনটা হয়ে গেছে ট্যাঙ্কে ফুল। আর কটা বাজে ভাই? 3টে 2।
অনেক টাইম লাগবে। ভেবেছিলাম 8টা-9টার মধ্যে গোপালপুর ঢুকে যাব, তা কখনোই সম্ভব হবে না। চলো আর একটু এগোই, তারপর আবার একটু দাঁড়াবো। গাড়িটা আপাতত এখানে পার্ক করে দিয়েছি, আর সামনেই রয়েছে টোল প্লাজা। এই যে সামনেই টোল প্লাজা। সত্যি কথা বলতে প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। বেরোনোর আগে বিকালে ঘুমিয়েছিলাম যাতে রাতে ঘুম না পায়, কিন্তু তারপরেও এত ঘুম কেন পাচ্ছে। এখন অনেকটা রাস্তা, এখনো মিনিমাম 5 ঘন্টার রাস্তা। সো একটু সিটে হেলান দিয়ে একটু ঘুমিয়ে নিতে হবে। হালকা করে মোটামুটি 15 মিনিট মতন চোখ বন্ধ করে থাকলাম, ঘুম তো আসলো না, কিন্তু তাও কিছুটা অন্তত ফ্রেশ লাগছে। তো চলো এবার এগোনো যাক। বেশি টাইম এদিকে নষ্ট করলে আবার ওইদিকে যেতে দেরি হয়ে যাবে। ওকে, আবার যদি ঘুম পায় আবার নেক্সট টোল প্লাজায় কোনো এক জায়গায় একটু রেস্ট নিয়ে নেবো। আর গাড়ি শুরু করতে না করতে এই যে টোল প্লাজা। এখন বাজে 5টা 20, আর এদিকে এখনো আলো ফোটেনি, পুরো অন্ধকার রয়েছে। কখন আলো ফুটবে? কলকাতায় তো এতক্ষণে মোটামুটি আলো উঠে যায়, তাই না? কিন্তু এখানে এখনো অন্ধকার, পুরো অন্ধকার। সত্যি কথা বলতে আজকে কেন যাই না, এত ঘুম পাচ্ছে কেন বুঝতে পারছি না। আবার একটা পেট্রোল পাম্প পেয়েছি, পেট্রোল পাম্পে গাড়ি লাগিয়ে দিয়েছি। আরে এই যে পিছনে পেট্রোল পাম্প, আর এদিকে কি সুন্দর আলো ফুটেছে। একটু ঘুমিয়ে নি, আধ ঘন্টা মতন ঘুমিয়ে নি, তারপর যাব, কারণ রিস্ক হয়ে যাচ্ছে আজকে। শরীর মনে হচ্ছে প্রচণ্ড টায়ার্ড ছিল, কারণ গতকাল রাতেও একদম ঘুমোইনি, আর দিনের বেলায় সেরকম ঘুম হয়নি। সো রাতে ড্রাইভ করতে গিয়ে ঘুম পাচ্ছে, আর ঘুম পেলে রাতে ড্রাইভ করাটা প্রচণ্ড পরিমাণে রিস্ক হয়ে যায়। এদিকে ভালো মতন আলো ফুটে গেছে, আর বেশ কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছি, এখন অনেকটা ফ্রেশ লাগছে। আবার দেখি কিছুটা গেলে বোঝা যাবে যে আবার ঘুম পাচ্ছে না, এবার ঠিক আছে। আর এইদিকে অলরেডি সূর্য অনেকটা উপরে উঠে গেছে। সো চলো উড়িষ্যার এই পেট্রোল পাম্পে আপাতত বাই বাই করে আমাদের গন্তব্যের দিকে এগোনো যাক। আস্তে 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 ভাই আস্তে। এই সামনে ছোট টিলার দর্শন পাওয়া গেছে, এবার আস্তে আস্তে পাহাড় দেখা যাবে। এই যে সামনে, ঘুম থেকে উঠে একটা সুন্দর দৃশ্য। বেলদা থেকে ভদ্রাক পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, যার জন্য বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, কিছু কিছু জায়গা তো বোত হয়ে আছে। আর সব থেকে বড় প্রবলেম, মোটামুটি ভালো রাস্তায় যাচ্ছে, হঠাৎ করে 50 মিটার কি 100 মিটার রাস্তা খারাপ, তো যেটা বোঝাও যাচ্ছিল না রাত্রিবেলার অন্ধকারে। তো ভদ্রাকের পর রাস্তা যথেষ্ট সুন্দর রয়েছে, এখন তো বিন্দাস রাস্তা রয়েছে। এই যে এখন রাস্তা বিন্দাস, কিন্তু এখানকার স্পিড লিমিট হচ্ছে 80। এখানে 100-120 তো ইজি ওঠানো যায়, কিন্তু কিচ্ছু করার নেই, 80-র উপর। আর এই যে উপরে সব স্পিড ক্যামেরা লাগানো, 80-র উপর স্পিড তুললেই ব্যাস ফাইন। জাস্ট সকাল হলো, কিছুক্ষণ হলো, আর এর মধ্যেই চড়চড়ে রোদ উঠে গেল। আর এই মুহূর্তে কোনো একটা রিভার ক্রস করছি, কিন্তু রিভারের নামটা কিছুতেই বুঝতে পারছি না। রিভারের জল কই, একদম তো পুরো পুরো পলি, মাটি দেখা যাচ্ছে। আর এইসব রিভারগুলোই তো গিয়ে সমুদ্রে মিশছে। পুরী হচ্ছে খুব কাছেই, এই মুহূর্তে রয়েছি কটকে। 6টার পরে সকাল হলো, আর এত তাড়াতাড়ি রোদ উঠে গেল। 1 ঘন্টায় এইরকম রোদ, আর ভালো গরম আছে, তার মানে বোঝা যাচ্ছে যে দুপুর বেলায় ভালো গরম আছে এখানে। এই বাঁ দিকে একটা রাস্তা নেমে গেল, ওই রাস্তা দিয়ে গেলে 86 কিলোমিটার দূরে হচ্ছে পুরী।
এখন পুরী যাওয়ার কোনো প্ল্যানিং নেই। ফেরার সময় যদি সম্ভব হয় একবার যেতে পারি পুরী, শুধুমাত্র খাজার লোভে। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ব্যাপক, কিন্তু এইদিকের পাহাড়টাকে তো পুরো কেটে কেটে নিয়ে চলে গেছে মনে হচ্ছে, পুরো কেটে কেটে নিয়ে চলে গেছে পাথর। কি অবস্থা! বেশ ভালো লাগছে, কিন্তু রোদের মারাত্মক তেজ। এইরকম যদি রোদের তেজ থাকে তাহলে ঘোরা তো হয়ে গেল, কিভাবে ঘুরবো কে জানে। এখন বাজে সকাল 8:30 আর এখন এইরকম রোদের তেজ। মানে ঘুরবো যে সারাটা দিন, এরকম রোদের তেজ থাকলে ঘোরাই যাবে না। পুরো মনে হচ্ছে যেন চামড়া পুড়িয়ে দিচ্ছে, তাও গাড়ির মধ্যে এসি অন করা অবস্থায়। যাক, এখানে ব্রেকফাস্ট করার মতো একটা জায়গা পেয়ে গেছিলাম, ব্রেকফাস্ট করে নিয়েছি। ইডলি, সাম্বার, ধোসা। এই রাস্তাতেও সেই একই প্রবলেম, ভালো কোনো ব্রেকফাস্ট করার জায়গা নেই। খুঁজে 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 এই একটা জায়গা পেলাম। এখানে ইডলি, সাম্বার, তারপর হচ্ছে কি বড়া, ধোসা এইসব ছিল। তো দামটা অনেকটা কম, খাবারও ভালো ছিল, কিন্তু একটাই প্রবলেম যে এই রাস্তায় ভালো কোনো খাবারের জায়গা নেই। লাকিলি এই একটা জায়গায় পেয়ে গেছিলাম, পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। আবার লাঞ্চ কখন করব জানি না। প্ল্যানিং তো ছিল গোপালপুর যাওয়ার, কিন্তু গোপালপুর যাওয়ার আগে ইচ্ছা আছে চিল্কা ঘুরতে যাওয়ার। চিল্কা রমভাই চিল্কা ভিউ পয়েন্ট আছে, ওই চিল্কা ভিউ পয়েন্টে যাবো। আগে চিল্কা ঘুরবো, তারপর গোপালপুর যাবো। সুতরাং যেতে বুঝতেই পারছেন অনেকটা দেরি হবে, কখন লাঞ্চ হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। চলো ভাই গাড়ি ভাগাও, কিন্তু একটাই প্রবলেম, 80-র উপর স্পিড তোলা যাচ্ছে না। পুরো উড়িষ্যাতে 80 km/h স্পিড লিমিট। আর ফালতু 2000 টাকার কেস খাওয়ার কোনো ইচ্ছা নেই। এই যে সামনে টুলু বাবু, আর বালাসোরের পর থেকে বড্ড ঘন ঘন টোল, বড্ড ঘন ঘন টোল। এত টোল এই রাস্তায়, আমার সত্যি কথা বলতে আমি লাদাখ থেকে ঘুরে এসেছিলাম, আমার 5000 কি 5500 এরকম টোল লেগেছিল। আর আমি যা ক্যালকুলেশন করলাম গুগল দেখে, মোটামুটি ভাইজ্যাক ঘুরে আসতে প্রায় 4500 মতন টোল লাগবে। তার মানে ভাবতে পারছেন এই রাস্তায় কত টোল। এইটাই একটা প্রবলেম, কিছু করার নেই। চলো, টুলু বাবু দাঁড়িয়ে আছে, টুলু বাবুর চার্জ দাও, তারপর যাও। ও রাস্তাটা কি অপূর্ব লাগছে, দুদিকে পাহাড়, মাঝখানে রাস্তা। ও সুন্দর সুন্দর। তবে এত ভালো রাস্তায় বারবার আমার স্পিড 80-র উপর চলে যাচ্ছে, মনে হচ্ছে একটা কেস খাবোই আজকে। বারবার এত ভালো রোড, এত সুন্দর রোড, 80 স্পিড, কি বলবো, কিচ্ছু করার নেই। ও সামনে যা দেখা যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ি রাস্তা আছে, একটু পাহাড়ি রাস্তা আছে। পাহাড়ি রাস্তা একটু যদি থাকে তাহলে সেটা পাওনা হয়ে যাবে। কোথা থেকে তো দেখলাম একটা ট্রাক, দেখলাম ঘুরে ঘুরে উঠছে। কোন দিক দিয়ে দেখলাম তো কোনো দিক দিয়ে, সেটা এখন আর ক্যালকুলেশন করতে পারছি না কোথা থেকে দেখেছি। জায়গাটা ব্যাপক। আমি কি ভুল দেখলাম? না তো, না উপর দিয়ে উঠতে, এই তো ট্রাক উঠছে ডান দিক দিয়ে, এই তো উপর দিয়ে উঠছে পাহাড়ের গা বেয়ে, ওই যে উপর দিয়ে যাচ্ছে। এ বাবা, কাজটা এতটা অপরিষ্কার যে অস্বচ্ছ হয়ে যাচ্ছে। এই তো এখান দিয়ে গিয়ে ওই পাহাড়ের গা দিয়ে দিয়ে উঠবে। বাও, এটাই দরকার ছিল, অনেকটাই। কিন্তু মনে হচ্ছে এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে। একটা এই যে লাল রঙের যে পাহাড়টা, এর উপর দিয়ে উঠছে, আর একটা এদিক দিয়ে বাঁ দিকে বেঁকে যাবে। আমরা বাঁ দিকে বেঁকে যাবো, আমরা এটার উপর আর উঠবো না। হ্যাঁ, গুগল ম্যাপ তো সেটাই বলছে। গুগল বাবা, ও না, এইটা হচ্ছে যারা নামবে তাদের যাওয়ার রাস্তা। আচ্ছা, ওইদিকে যাবে যারা, আর আমরা ওদিক থেকে আসলাম। এইটা
ও মনটা খারাপ হয়ে গেল, পাহাড়ে উঠতে না উঠতেই পাহাড় থেকে নামিয়ে দিল। এটা কি ঠিক করলো? জায়গাটা ব্যাপক, পুরো পাহাড়ি এলাকা, তার মধ্যে পুরো ফরেস্ট, পুরো ফরেস্ট, দারুণ লাগে, দারুণ। আর রাস্তাও ঠিক ততটাই সুন্দর, মাখন, পুরো মাখন। ভদ্রাকের পর থেকে রাস্তা যথেষ্ট ভালো, শুধুমাত্র বেলদা থেকে ভদ্রাক পর্যন্ত একটু প্রবলেম আছে, তার মানে এই নয় যে একদম খুব খারাপ, একটু প্রবলেম আছে। আর ভদ্রাকের পর থেকে তো দারুণ রাস্তা, দারুণ। ওহ, আর এই জায়গাটা দেখুন, পুরো সোজা রাস্তা, পুরো সোজা রাস্তা গিয়ে মনে হচ্ছে একটা পাহাড়কে দুভাগে ভাগ করে বেরিয়ে গেছে। ক্যামেরা কতটা নিতে পারছে, ক্যামেরা অতটা নিতে পারছে না, কিন্তু চোখের সামনে এতটা সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না। আর এইটা একটা ভালো জিনিস দেখলাম, যেটা গোটা জায়গায় দেখিনি। এখানে হচ্ছে রেস্টুরেন্ট, টয়লেট সবকিছুই আছে, রেস্টরুম, যেটা ন্যাশনাল হাইওয়েতে অন্তত 100 কিলোমিটার অন্তর অন্তর থাকা উচিত, অবশ্যই উচিত। বিশেষ করে লেডিসদের টয়লেট ইউজ করার ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হয়, হয় পেট্রোল পাম্পে যেতে হয়, নয়তো টোলেরগুলো ম্যাক্সিমামই বন্ধ থাকে, নয়তো যা অবস্থা থাকে সেখানে যেতে পারে না। পেট্রোল পাম্প একমাত্র ভরসা। তো এইরকম ধরনের রেস্ট রুম যদি করে জায়গায় জায়গায় 100 কিলোমিটার অন্তর অন্তর, তাহলে খুব সুবিধা হয়, অন্তত কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্টও নেওয়া যেতে পারে। মেন রোড থেকে একটু ভিতরের দিকে চলে এসেছি, এখান দিয়েই যাওয়া যাবে রম্ভা চিল্কা ভিউ পয়েন্ট। দেখা যাক, যতক্ষণ পর্যন্ত কাছে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। কত রিল্যাক্সে ক্রস করছে রোড, হর্ন বাজাচ্ছি, কোনো ব্যাপারই নেই, রিল্যাক্স। গাড়ি এখানে পার্ক করে এখন যাচ্ছি চিল্কা দেখতে। আর সব থেকে হাসির ব্যাপার হচ্ছে এখানে কোনো টুরিস্টদের আর গাড়ি দেখছি না, এই একটা গাড়ি আছে আর আমার গাড়ি, ব্যাস। এখন দেখা যাক। আর দূর থেকে যা দেখলাম আমার তো খুব একটা ভালো লাগলো না, কাছে গিয়ে দেখি কেমন লাগে। এই যে চিল্কার দিকে যাওয়ার রাস্তা, কিন্তু যা রোদ, ওরে বাপরে বাপ, প্রচণ্ড রোদ। এই যে ছাতা মাথায় দিয়ে রয়েছি, এই রোদ যদি যদি ছাউনিওয়ালা বোট মনে হয় না আছে, আর তা না হলে বোটিং করবো না। এগুলো তো সব দেখে মাছ ধরারই নৌকা মনে হচ্ছে। আর এই যে এখানে যদি সত্যি করে আসল মজা নিতে হয় তাহলে আসতে হবে একদম প্রপার শীতকালে। এখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম পড়ে গেছে। এবার তো তাড়াতাড়ি শীত চলে গেছে। আর এই যে এখানেও স্পিড বোট আছে, কিন্তু কেউ স্পিড বোটে করে যাচ্ছে না, আর ইচ্ছাও করছে না, এত রোদ। কিন্তু ব্যাপক লাগছে, ওই দূরে পুরো সবুজ জল, সবুজ জল। আর আরো দূরে দেখাচ্ছি একটা মাঝখানে ঘর মতন করা আছে, দেখা যাচ্ছে না, পুরো ছবি ঝাপসা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কি একদম ওই যে মাঝ বরাবর, ওই যে। তো ভেবেছিলাম চিল্কায় আসবো, চিল্কায় এসে বোটিং করবো, ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো, কিন্তু সত্যি বলছি এখানে এসে বোটিং করতে একদম ভালো লাগছে না। এখান থেকে মোটামুটি ভিউটা এনজয় করতে ঠিক আছে, এইটুকু ঠিক আছে, তার বাইরে আর কিছু না। আর পুরী থেকে যে চিল্কা যায় সেটা বোধহয় অন্য দিক। চিল্কাটা অনেক বড় একটা, মানে কি বলবো, হ্রদ, ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় লবণাক্ত হ্রদ চিল্কা। সো চিল্কা জাস্ট এটা একটা ছোট্ট পার্ট দেখছি আমরা, এটা বিশাল চিল্কা হ্রদ। তো অন্য পার্টে হয়তো আরো বেশি ভালো ভিউ পাওয়া যেতে পারে, কিন্তু এখান থেকে এটাই মোটামুটি 3 দিকে পাহাড়, মোটামুটি 3 দিকে পাহাড়। আবার পার্কিং স্পটে চলে এসেছি, এইবার গোপালপুর যাওয়া যাক। যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম চিল্কা দেখবো, সেই এক্সপেকটেশনের 10%ও পূর্ণ হলো না। চিল্কায় রোদে গরমে গিয়ে যা ভালো লাগলো, তার থেকে বরং এইখানে গাড়ি চালাতে বেশি ভালো লাগছে।
এখান দিয়ে উঠতে হবে। চলো এই উপরটা দিয়ে উঠিয়ে দিই, খাড়াইটা দিয়ে উঠিয়ে দিই, ফালতু আবার অতটা কে ঘোরে। চাল বেটা খাড়াই মে উঠ যা। আবার অতটাকে ঘোরে, শর্টকাট মেরে দিলাম। এখান থেকে দেখাচ্ছে গোপালপুর সি বিচ 32 কিলোমিটার, আর গুগল বাবা দেখাচ্ছে এখনো 35 মিনিট লাগবে। রাস্তা একদম ওকে আছে, মাঝখানে একটা দুটো জায়গায় একটু প্রবলেম রয়েছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু ওভারঅল রাস্তা যথেষ্ট ভালো। আমার হোটেলে গিয়ে অ্যাটলিস্ট 1 ঘন্টা ঘুম খুব দরকার, কারণ শরীর টানছে, সারা রাত জাগা। প্লাস রাত জাগলে আমার অতটা অসুবিধা হয় না, কিন্তু আজকে কেন জানি না সকালের দিকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আপনারা তো দেখেছেন, একবার পেট্রোল পাম্পে ঘুমোলাম, একবার মাঝ রাস্তায় ঘুমালাম, তাও ঘুম পাচ্ছিল। তো এখন যাই হোক অতটা পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছি যে শরীর প্রচণ্ড ক্লান্ত আছে। 1 ঘন্টা অন্তত ঘুম দরকার, তাহলে শরীরটা পুরো ফ্রি হয়ে যাবে। আবার কালকে তো আবার ভাইজ্যাক পর্যন্ত যাওয়া আছে গোপালপুর থেকে, তো একটু রেস্ট দরকার। ন্যাশনাল হাইওয়ে থেকে লেফট সাইড ঢুকে গেছি, আর দেখাচ্ছে 9.5 কিলোমিটার, তারপরেই গোপালপুর। ভাই ভালো একটা হোটেল পেয়ে যাই যেন, যেখানে অন্তত গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা থাকে যেন, আর সমুদ্র বিচটাও যেন কাছে থাকে। ফার্স্ট টাইম যাচ্ছি, আমার কোনো আইডিয়া নেই, না যাওয়া পর্যন্ত কিচ্ছু বলতে পারছি না। এখান থেকে সামনাসামনি দেখে মনে হচ্ছে এটা আবার কিসের গেট, কাছে এসে বুঝতে পারছি এটা বারহামপুর ইউনিভার্সিটির গেট। আমাদের ডান দিকে টার্ন নিতে হবে, পুরো গেটটা পুরো রাস্তা সোজাসুজি, অদ্ভুত ধরনের। এই রাস্তায় অনেক জায়গায় জায়গায় এরকম বজরংবলীর বড় বড় মূর্তি আছে, এই যে বজরংবলীর মূর্তি, আহা, অনেক জায়গায় দেখছি। এই এসে গেছি গোপালপুর বিচে, কিন্তু এখনো পর্যন্ত হোটেল ঠিক করে উঠতে পারিনি কোনটা নেবো। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সি বিচ গোপালপুর। তো চলো, এখানে এসে হোটেল নেওয়া হয়ে গেছে, তো এখন একটু ঘুমবো, একটু রেস্ট নেবো, কারণ রেস্টের প্রচণ্ড দরকার। তারপর বেরোবো সমুদ্র বিচ এগুলো ঘোরার জন্য। সো এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।